সালাম বরকত রফিক জব্বারের রক্তে রঞ্জিত রাজপথে যখন দাউ দাউ করে আগুন জ্বলছে, তার অনেক আগেই শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলন ছিনিয়ে নিয়েছে সেই পুরনো শকুন। বদলে গেছে সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের দৃশ্যপট। লাল সবুজের পতাকা আর ছাত্রছাত্রীদের মুষ্টিবদ্ধ স্লোগানের স্থানে ক্ষুধার্ত ঘাতকরা লাঠি, রামদা আর আগুন নিয়ে রক্তের হোলি খেলায় মেতে উঠেছে ততক্ষণে। না, এটা কোনোভাবেই শিক্ষার্থীদের আন্দোলন হতে পারে না। কোমলমতি শিক্ষার্থীরা যেদিন রাজপথে নেমেছিল সেদিনের কথা মনে আছে নিশ্চয়ই। ৫ জুন কোটা পুনর্বহাল করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল শিক্ষার্থীরা। কোটা বাতিল চেয়ে আপিল করলেও কোনো ফল না আসায় আন্দোলন বেগবান হয়, তবে শিক্ষার্থীরা তখনও শান্তিপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শাহবাগ, পরে ঢাকা সহ সারা দেশের সরকারি ও বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে অনুপ্রবেশ ঘটতে থাকে সুযোগ সন্ধানীদের। ক্যাম্পাসে শুরু হয় সংঘর্ষ, ইট পাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া। অপরিচিত এসব নাশকতা দেখে ভয়ে আন্দোলনের মাঠ থেকে সরে যায় শিক্ষার্থীরা। বহিরাগতদের দখলে চলে যায় সব শিক্ষা প্রতিষ্ঠান, শুরু হয় তাণ্ডব। বাধ্য হয়ে বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ এবং আবাসিক হল ভ্যাকেন্ট করে দেয় কর্তৃপক্ষ। সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়ে আন্দোলন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় পুলিশ। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল এবং ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো তছনছ করতে থাকে একে একে। অবস্থা বেগতিক দেখে মাঠে নামে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবির সদস্যরা। এবার আসল চেহারা বেরিয়ে আসে। বাংলার মাটিতে ঘাপটি মেরে থাকা প্রেতাত্মাদের রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের প্রতিযোগিতায় নেমে পড়ে সম্মিলিতভাবে। স্বপ্নের মেট্রো রেল যেন স্বাধীন বাংলাদেশের মানুষের বুকে চাবুক পেটা করতে থাকে নাশকতাকারীদের কর্মকাণ্ড। একে একে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন দেয়া হয় সড়ক ভবনে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে আগুন দেওয়ার পর শুরু হয় আরও ভয়াবহ পরিকল্পিত নাশকতা। রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশনে বর্বর হামলা চলে দিনভর। আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয় কোটি কোটি টাকার ডিভাইস, তছনছ করে দেয়া হয় বঙ্গবন্ধু কর্নার। খাজা টাওয়ারের ডাটা সাপ্লাই সেন্টারে আগুন দিয়ে পুরো দেশবাসীকে নেটওয়ার্কের বাইরে নিয়ে যায় তারা। আতঙ্কিত হয়ে পড়ে গোটা দেশ। একদিনে তারা ঢাকা সহ সারা দেশে থানা, আনসার ক্যাম্প, পুলিশ ফাঁড়ি, ট্রাফিক স্টেশন, এমনকি জেলখানায় হামলা চালায়। এতে অস্ত্র লুট করে জেল ভেঙে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে সব দাগি আসামি ও জঙ্গিরা। পুরো দেশের মানুষ নিরাপত্তাহীনতায় আতঙ্কিত হয়ে পড়ে। মুক্তিযোদ্ধাদেরকেও অমানবিকভাবে কোপানোর দৃশ্য ধরা পড়ে গণমাধ্যমের ক্যামেরায়। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে দফায় দফায় আইন শৃঙ্খলা বাহিনীকে ডেকে নিয়ে ব্রিফ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাতের ঢাকা হয়ে ওঠে সর্বকালের সহিংস ভুতুরে নগরী। একে একে অসংখ্য মায়ের বুক খালি হয় সন্ত্রাসীদের তাণ্ডবে। নিরীহ মানুষের ওপর এমন অমানবিক হামলা এবং হত্যাকাণ্ড পাকিস্তানিদেরকেও হার মানায়। পরে দেশের মানুষের জানমালের কথা চিন্তা করে কারফিউ জারি এবং সেনা মোতায়েন করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিয়ে আপিলের শুনানি 2 সপ্তাহ এগিয়ে আনার আবেদন করা হয়। সেই প্রেক্ষাপটে 21 জুলাই আপিল বিভাগের শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরাও শিক্ষার্থীদের দাবির বিষয়ে সোচ্চার হন। 2 পক্ষের শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে বীর মুক্তিযোদ্ধাদের সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য মাত্র 7% কোটা রেখে রায় ঘোষণা করেন। এতে সফল হয় শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলন। দেশপ্রেমিক সেনাবাহিনী মাঠে নামার পর থেকেই পরিস্থিতি শান্ত হতে থাকে। মানুষের মনে স্বস্তি ফিরে না আসা পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দেন সেনাপ্রধান। তবে যারা এই ঘৃণ্য হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের বিচার না হওয়া পর্যন্ত আদৌ কি শান্তিতে ঘুমাতে পারবে বাংলার মানুষ? সেই প্রশ্ন স্বাধীন বাংলার প্রতিটি বিবেকবান মানুষের কাছে।